জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সোনা সোনা ধুলি মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো মিছানো সোনা সোনা ধুলি মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমরা তাদের রেখেছি স্বপ্নের পিছনে আমরা তাদের রেখেছি স্বপ্নের পিছনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ
আমি আর পারছি না বর্দি, আমি আর পারছি না। অভাবের সঙ্গে যুদ্ধ করে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। এত অভাব অনটনের মধ্যেও কেন যে ওই শত্রুগুলো পেটে আসে। আবু, ভগবান বেটাও হয়েছেন অন্ধ। যাদের ঘরে ভাত আছে, ছেলে মেয়ে মানুষ করার সুযোগ আছে, তাদের সন্তান দেবে না, দেবে তাদের যাদের দিনান্তে জুটবে না এক মুঠো ভাত। বাবা তখনই তোকে নিষেধ করেছিল, কান্তি উচ্ছৃঙ্খল, ওর সঙ্গে বিয়ে হলে তুই শান্তি পাবি না। তুই সেদিন জিদ করেছিলি, বলেছিলি ওকে ছাড়া আমি বিয়ে করব না। অদৃষ্টের উপর তো কারো হাত নেই বর্দি, নইলে বিষয় সম্পত্তি কি কম ছিল? মদ জুয়া আর মেয়ে ছেলের পেছনেই সব শেষ করে দিলে। তুই বাধা দিসনি কেন? কারো কথা শোনার মানুষ কি না? তুমি জামাই বাবুর কথাই ধরো না, তিনি যদি তোমার কথা নাই শোনেন, তুমি কি করবে বলো? অবশ্য ঠিক, তবু মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো বর্দি? ইচ্ছে হয় আত্মহত্যা করে ওর হাত থেকে আমি রেহাই পাই। কিন্তু তাও তো পারি না বর্দি। যখনই ছেলে মেয়ে গুলো কথা মনে পড়ে যায়, তখন আমার কর্তব্য বুদ্ধি আমাকে হাত বাড়িয়ে বাধা দেয়। তাই মরতেও আমি পারি না বর্দি, মরতেও আমি পারি না। আমি চলে গেলে ওরা যে ভেসে যাবে। একটা কথা বলবো সাবু। বলো। মানে তুই রাগ করবি না তো বল? না না, রাগ করবো কেন, তুমি বলো। মানে আমি বলছিলাম কি, তোর তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, পেট ভরে খেতেও দিতে পারছিস না, তাই বলছিলাম তোর কোলের বাচ্চাটাকে যদি আমাকে দিতিস। বর্দি, বাবু, আমি তোর ভাগিনী, আমি মা হতে পারিনি, বিরাট জমিদারি ভোগ করবার কেউ নেই, তাই বলছিলাম তোর কচিকে যদি। না না বর্দি না, শত অভাব থাকলেও আমার সন্তানকে আমি বিলিয়ে দিতে পারবো না। কিন্তু সাবু, ওরা না খেতে পেয়ে আমার কোলে শুকিয়ে কুকড়ে মরে যাবে, তবু মা হয়ে তোদেরকে আমি অনেক টাকা দেবো সাবু। এই অভাব তোদের আর থাকবে না। যত টাকা চাস টাকা দিয়ে তুমি আমার মাতৃত্বকে কিনতে চাইছো বর্দি? আমি গরিব হতে পারি, থাকতে পারে আমার সীমাহীন অভাব, তবু সন্তান বিক্রি করে আমি আমার পেটের জ্বালা জুড়াবো? আমি না না বর্দি না, মাতৃত্বের অপমান আমি করতে পারবো না। এমন কথা দয়া করে তুমি আর আমাকে বলো না সাবু। আমি তো রাক্ষসী নই বর্দি, আমি যে মা। থাকতে পারে তোমার অতুল ঐশ্বর্য, হতে পারো তুমি লক্ষপতি ধনীর স্ত্রী, কিন্তু বর্দি, মায়ের কাছে তার সন্তান যে কি জিনিস তুমি তা বুঝবে না বর্দি, তুমি তা কোনোদিন বুঝবে না, তুমি তা কোনোদিন বুঝবে না। মায়ের পেটের বোন, অথচ
সরজ, তুমি নাকি সাবিত্রীর কাছে ছেলে চেয়েছিলে, হ্যাঁ, কিন্তু কিন্তু সাবু, কথাটা বোধ হয় তোমার বলা উচিত হয়নি। কিন্তু ওরা আমাদের আত্মীয়, দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি। ওদের আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো কথা বলা আমাদের উচিত নয়। আমি বুঝতে পারছি না এতে অসম্মানের কি আছে। সাবিত্রীর অনেকগুলো ছেলেপুলে, পেট ভরে খেতেও দিতে পারছে না, তাই কোলের বাচ্চাটাকে। কিন্তু সরজ, তাও আমি এমনি চাইনি, বলেছি অনেক টাকা দেবো। ওর সংসারে যে অভাব, ছেলে মেয়েগুলো হয়তো না খেতে পেয়ে মরেই যাবে। সবই বুঝি সরজ, কিন্তু কিন্তু ওরা যদি স্বেচ্ছায় না দেয় কি আর করা যাবে বলো? একটা বাচ্চার জন্য নিষ্ঠুর বিধাতার কাছে আমি কত মাথা ঘুরেছি। ডাক্তার বৈদ্য কোনো কিছু আমি বাকি রাখিনি, সরজ, কিন্তু নিষ্ঠুর বিধাতা সরজ, এই বুকটার মধ্যে যে কি জ্বালা সে তুমি বুঝতে পারবে না। সন্তান না থাকার যে কি বেদনা একমাত্র মা ছাড়া কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। এই যে বর্দা, আপনারা দুজনে বেশ কবুতরের মতো সুখে আছেন বাইরে। জোর ঝামেলা নেই, একেবারে হাত পা। কান্তি, আমার গিন্নিকে দেখুন না বা, সারা প্রতি বছরই আত্মগণ। আরে বা, দেশে এখনকার দবাব চলছে, একটু বুঝে শুনে না চললে। কান্তি, বলুন বলুন বা, বলে যান। জানেন বুঝি, আমি বা এই মদ খাই বটে, বা মাতাল হই না। আরে কোন সম্বন্ধী বলবে তো বলো গো বা, এই কান্তি চৌধুরী মালকে রাস্তায় ঘোরাঘুরি দিচ্ছে পারবে না বাবা, কেউ বলতে পারবে না। তোমার বাড়ি ঘর যে ভেঙে পড়ছে কান্তি, সারাবে না? কি যে বলেন বা, তার ঠিক নেই। আরে কত ভাগবে ভাগুকরা, এত বড় মোঘল সাম্রাজ্য ভেঙে চন্দ্রঘাট হয়ে যাচ্ছে, কেউ কি টাকাতে পাচ্ছে? আর সমুদ্র হিমাচলের অধিকারী পাল সাম্রাজ্য। শোনো কান্তি, বলুন। তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি, বাড়ি ঘরটা হারিয়ে নাও। কি বললেন বলতা? 10,000 টাকা বলে আপনি দিবেন আমাকে? তা যদি দেন বলতা, তাহলে চিরদিন আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আজকাল বড্ড টানাটানি যাচ্ছে। আরে সাবিত্রীরা খালি কানের গুলো জ্ঞানের জ্ঞান করে। কিন্তু কিন্তু জানেন বুঝি, এই সারা চুরি বেটা বলে কিনা দাঁড়িয়ে আর মাল দেবে না। আরে যত বড় মুখ না তত বড় কথা। আরে ও বেটা জানে না যে কান্তি চৌধুরী পোহা একদিনের রাস্তার শিয়াল কুকুর পর্যন্ত মাল খেয়েছে। কান্তি, টাকা তোমাকে আমি দেবো কান্তি, তবে এক শর্তে। শর্ত? হ্যাঁ, বলুন। তুমি তো জানো কান্তি আমরা নিঃসন্তান। বেশ আছেন বা, বেশ আছেন। ছেলে মেয়ের অনেক ঝামেলা। আরে ভোর না হতেই পে পে পে। তোমার কোলের বাচ্চাটাকে আমাদেরকে দেবে কান্তি? যত টাকা লাগে আমি তোমাকে দেবো। এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড। আরে সব কটাকে নিয়ে যান, সব কটাকে নিয়ে যান। না কান্তি, তার আর দরকার হবে না। দাঁড়ান বাবা, দাঁড়ান দাঁড়ান। আমি হিসাবটা করতে নেই। একটা বাচ্চার দাম 10,000 টাকা হলে দুইটার দাম মানে পাঁচটার দাম 40,000 টাকা। না ভাই, 5টার দরকার নেই, তোমার 1 বছরের কচিটাকে দিলেই হবে। তার কি মুশকিল? 50,000 আইবে দিলে কিছু কমে সবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনি মোটামুটি 40,000 টাকায় দেবেন। না কান্তি, মায়ের কোল শূন্য করে। কি যে বলেন বা, তার ঠিক নেই। আরে বাপ, প্রতি বছরে করে একটা একটা করে হচ্ছে। টাকা তোমাকে আমি 40,000 দেবো কান্তি, কিন্তু বাচ্চা নেব একটা, তাতে পাকাপাকি লেখাপড়া থাকবে,
ভবিষ্যতে কোনোদিন এই বাচ্চার উপর তোমরা কোনো দাবি দাবা করতে পারবে না। মাথা খারাপ, মাথা খারাপ। আরে বেশি দেও বলে আবার দাবি থাকে নাকি? সাবুর কাছে একবার জিজ্ঞাসা করে দেখলে, হাজার হোক 10 মাস 10 দিন তো পেটে ধরেছে। না 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 না, আরে ও আবার কি বলবে? আমি হচ্ছি ছেলের বা, আমি যখন আপনাদেরকে কথা দিচ্ছি না বাবু না সাবিত্রী হবে না। ছি, 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 ছি। তুমি একটা বাপ না একটা কসাই? বাবু অভাব আমাদের আছে, তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জড়াবো? জন্তু জানোয়ারেরও শুনেছি সন্তান স্নেহ আছে, তোমার কি তাও নেই? সাবু, সাবু, তোর হাত ধরে আমি মিনতি করছি বোন, একটা ছেলে তুই আমাকে দে। আমি তো তোর পর নই সাবু, মায়ের পেটের বোন। তোর ছেলেকে আমি সেইভাবেই মানুষ করব। বল সাবু, তুই আমাকে মা হবার সুযোগ দিবি? কিন্তু বড়দি, কচিকে আমি লেখাপড়া শিখাবো, মস্ত জমিদারি আমি ওর নামে লিখে দেব, ওকে আমি 10 জনের একজন করে তুলবো। বল সাবু, তোর কচিকে তুই আমাকে দিবি? তোমার কচির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সাবিত্রী, মা হয়ে এমন সুযোগ তুমি হেলায় হারাবে? আরে জামাই বাবা বাবু, সামান্য মমতার বসে আজ যদি তুমি ওকে আটকে রাখো, এই পরিবেশে তাকে মানুষ করতে পারবে? লেখাপড়া না শিখে হয়ে উঠবে গুন্ডা মাস্তান। তাই তোমাকে আমি বলছি, ওকে মানুষ হতে দাও। আমিও তো সেই জন্য বলছি বা, দিলে আমার কি মায়া মমতা নেই নাকি? আমি ছেলে মেয়েদের ভালোবাসি না? তোমার ভালোবাসা আর বড় লোকের মুরগি পোষা দুটোই সমান। সাবিত্রী, তা আমি লজ্জা করে না মুখ মেরে কথা বলতে? সমস্ত পরিবার অগ্রাহ্য করে, বাবার নিষেধ অমান্য করে আমি তোমাকে বিয়ে করেছিলাম, সন্তানের বাপ হয়েছ, অথচ অথচ বাচ্চাদের মুখে এক মুঠো ক্ষুধার অন্ন তুমি দিতে পারছো না। লজ্জা করে না তোমার? সাবু, সাবু, বড়দি, আমার কচিটাকে তুমি নিয়ে যাও বড়দি। সাবু, লক্ষ্মী বলছি আমার। তোমাদের কথাই হয়তো ঠিক বড়দি, এখানে থাকলে সত্যিও মানুষ হবে না, হয় বাপের মতো মাতাল হবে, নইলে তো কারখানার কুলি কামিন। আমি এই জীবনে শোধ করতে পারবো না সাবু। তবে তবে তোমার কাছে আমার একটা মিনতি বড়দি, টাকা পয়সা তোমরা দিও না। সাবু, ওগো বড়দি, মা হয়ে আমি আমার সন্তান বিক্রি করতে পারবো না। সাবু, আমার কচি একদিন অনেক বড় হবে, সে মানুষ হবে, মানুষ হয়ে বড় হয়ে যদি কোনদিন ও শুনতে পায় ওর বাবা ওর মা ওকে পেটের দায়ে বিক্রি করে দিয়েছে, তখন ওর মনের অবস্থাটা কি হবে তুমি একবার ভেবে দেখেছো বড়দি?
ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে বর্দি। আমার কচি আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমি তোমার পায়ে ধরে মিনতি করছি বর্দি। টাকা পয়সা তুমি দিও না বর্দি, তুমি দিও না। এই ব্যথা আমি সহ্য করতে পারবো না গো বর্দি, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তুমি কান্তিকে বুঝিয়ে বলো আমি সাবুর কাছে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও। বাজে গেল মা, বাজা গেল। তাহলে বলতা এই টাকাটা কবে দিচ্ছে? টাকা তুমি আজই পাবে কান্তি। তুমি বরং এক কাজ করো, বল। আমার এক বন্ধু আছে, তার নাম ভোলা সেন। জি। সে একটা কারখানা খুলতে চায়, তার সঙ্গে তোমাকে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি। টাকাটা তুমি ব্যবসায় খাটাও, হাতে থাকলে দুদিনই তুমি উড়িয়ে দেবে। ঠিক আছে বড়দা, ঠিক আছে, আমি ব্যবসায় করব। তবে আপনারা যে টাকা দিচ্ছেন, হ্যাঁ, ওই সাবিত্রী বেড়ে যেন জানতে না পারে, তাহলে ঠিক আছে। কিন্তু আমাকে ঘরে তিষ্ঠতেই যাবে না। বেশ, সাবিত্রীকে আমি বলবো না। চলো লেখাপড়াটা সেরে নেই, আজই তোমাকে আমি ভোলা সেনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। চলো 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 চলো। এতক্ষণ দেখলেন নাটকের সূচনা পর্ব। এবার দুঃখটা মনে হয় বুঝবে বলে মনে হচ্ছে। এখন আমরা নাটকের মূল পর্বে চলে যাচ্ছি। 25 বছর পর, 25 বছর পর।
নীলা, আরে নীলা, নীলা রে, দেখো দেখো দেখি মেয়েটার কাণ্ড। এত করে বললাম ওরে ঘর দুয়ার গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, সাহেব হয়তো এখনই এসে পড়বে। কানে গেল সে কথা। নীলা, নীলা, আরে নীলে, নীলা রে। ডাকছি কেন বাবা? ডাকছি আমার শ্রাদ্ধ করতে। কোথায় থাকিস বলতো? সকাল থেকে বলছি ওরে ঘর দর গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, কানে গেল সে কথা। ওরে সাহেব যদি এসে অগোছ হলো দেখে। তুমি এমন ছটফট করছো কেন বাবা? নাকি আর কেউ চাকরি করে না? তুমি কত বাগা বাগা সাহেবকে পার করে দিলে, আর এ তো শুনেছি খুবই ছেলে মানুষ। ওরে না রে না, সাহেবই সে আবার ছেলে বড় কি বক্রু সাপ দেখতে ছোট, তাই বলে কি তার বিষ কম হয়? তাই বুঝি? জেলার হাকিম বলে কথা, হাজার হাজার মানুষের দণ্ডমুণ্ডের মালিক, কথাই বলে উপরে ভগবান আর নিচে হচ্ছে বিচারক। তোরা ইচ্ছে করলে যে করতে আমার চাকরিটা নষ্ট করে দিতে পারে। তোমার চাকরি যাবার ভয় নেই বাবা। জগরুকে দিয়ে আমি সমস্ত বাড়িটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। খুব ভালো করেছি মা, খুব ভালো করেছি। আসলে কথা কি জানি, আমরা সাহেবের আউট হাউসে থাকি, তাই আমাদের দায়িত্ব একটু বেশি, নইলে আমার কি বাবু। এই যে ঝগড়ো বলেন বাবু, এতক্ষণে কোথায় থাকা হয়? কালকে তোমাকে বলা নেই সাহেব 10টার মধ্যে আসেগা। আমি তো দিদিমণির সাথে। এই তোমাদের এক রোগ হয়, খালি মুখে মুখে কথা বলেগা, যেদিকে আমি नहीं থাকেগা সেদিকে একেবারে অন্ধকার হয়ে যায়। তুই আবার হাসছিস কেন? আমি মরছি আমার ভাবনা। হাসবো না, তোমার হিন্দি শুনে আমি হাসছি। আরে জংলু তো বাংলা জানে। আপনি বলেন দিদিমণি, কতদিন বলেছি বাবু আমার সাথে বাংলায় বাত করবেন। আরে থাম থাম থাম, বাংলায় বাত করবেন? এই বেটা, তোর বাংলা তো জগা খিচুড়ি। আপনার হিন্দি में होता है ঝগড়া। तो बांग्ला बोलते तो दोनों हिंदी साथ में जोड़े देवें। हो गया हिंदी। তোমাকে আমি হিন্দি শেখাতে পারতাম, তুমি যাতা বিহারে আমি 1 বছর থাকেগা, তা তুমি বুঝতা? বড় বড় সাহেবকে হিন্দি শিখিয়ে মাথার চুল পাকায় ফেলা, তা তুমি বুঝতা? হাই বাবা, তুমি এবার থামো, এক্ষুনি হয়তো তোমার সেই সাহেব এসে পড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। বেবি এখন কি গল্প করার সময়? না একদমই না। খবর বাবু এখনো তুমি দেখুন, এটাই কি জেলা ম্যাজিস্ট্রেটের বাংলো? আপনি এসে গেছেন হুজুর। কি করছেন? প্রণাম কর। প্রণাম করতে হবে না। আপনার মেয়ে বুঝি? আগে হ্যাঁ হুজুর, মানে কি না আমার সঙ্গে সঙ্গেই থাক। বলেন বাবু, তুমি কি দাঁড়িয়ে থাকেগা? প্রণাম নেই করেগা? প্রণাম হুজুর। ঘর দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আপনাদের এতটুকু অসুবিধা হবে না। আমার নাম বিনোদ দাস। আপনি কি এখানেই কাজ করেন? আগে আমি চাপরাশি আর ঝগড়া হচ্ছে মালিক। আপনার আউট হাউসে আমরা থাকি। তা মালপত্র কোথায় আছে হুজুর? গাড়িতে। বলেন বাবু, তুমি এখানে কি দেখতে হয়? যাও সবকে মালপত্র নামিয়ে এসো। যাচ্ছি বাবু। আরে শোনো, বাথরুমে সিগড়ি করে পানি দাও, সাহেব নায়েগা। देते हैं बाबूजी, देते हैं। আমার বন্দোবস্ত একেবারে পাক্কা স্যার। আচ্ছা, আপনাদের এখানে লোক টোক পাওয়া যাবে তো? কি রকম লোক চান হুজুর? এই রান্না বান্না হাট বাজার করবে, এই আর কি। অবশ্য
লোক যতদিন না পাওয়া যায় আমি হোটেল থেকেই। না হুজুর, না হুজুর, হোটেলে খাবেন কেন? হোটেলে খাবেন কেন? আমার মেয়ে এই নুন নীলাই রান্না করে দেবে, নাকি বলিস মা? হ্যাঁ বাবা। তোমার নাম বুঝি নীলা? আগে হ্যাঁ। পড়াশোনা করো নাকি বাবার ভাতি রাধো? আগে না হুজুর, আগে না হুজুর, এবার ম্যাট্রিক দেবে। তাহলে হুজুর আমরা রান্নার ব্যবস্থাটা করে ফেলি। না বিনোদ বাবু, আমার জন্য আপনারা কেন কষ্ট করবেন? কি যে বলেন হুজুর, এতে আবার কষ্টের কি? আরেকটা কথা হুজুর, বলুন। আপনি আমাকে বিনোদ বলেই ডাকবেন। আজ পর্যন্ত কোন সাহেব আমাকে বাবু বলেনি। আমার পক্ষে সেটা বোধ হয় সম্ভব নয় বিনোদ বাবু। কেন স্যার? মেনিয়াল স্টাফ হলেও আপনি আমার বয়োজ্যেষ্ঠ, তাই তুমি করে বলা আমার পক্ষে সম্ভব নয়। শুনলি মা, শুনলি, হুজুরের কথা শুনলি, একেই বলে শিক্ষার গুণ। বলে কত সাহেবই তো এলেন, কেউ কি আমাদেরকে মানুষ বলে গণ্য করেছে? তাই নাকি? আগে হ্যাঁ হুজুর, ম্যাকফারসন ছিলেন খাস বিলিতি সাহেব, ব্লাডি নিগার ছাড়া কোনো কথাই বলতেন না। আর মুখার্জি সাহেব বলতেন, এই বেটা শুয়ারের বাচ্চা। বলেন কি বিনোদ বাবু, ওরা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে? কত সাহেবই তো দেখলাম হুজুর। চৌধুরী সাহেব ছিলেন, তিনি বিছানায় শুয়ে আগে এক পাত্র টেনে নিতেন। আমি যাই, রান্নার ব্যবস্থা করি গিয়ে। আপনি ছানটা সেরে ফেলুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। বাবার গল্প সমস্ত দিনেও ফুরবে না। না না না, ভালোই তো লাগছে। পূর্বশরীদের হালচালটা জেনে রাখা ভালো। নায়না কা পানি দিয়া হুজুর। দিয়া বহুত ভালো কি দিয়া। নীলার সঙ্গে যান, চলুন। মা নিয়ে যা। আজ না হয় আমি আপনার ব্যবস্থায় মেনে নিচ্ছি বিনোদ বাবু, কিন্তু দু এক দিনের মধ্যেই লোক আমার চাই। আসুন। এসো নীলা, চলুন। এতক্ষণ দেখছো না এরকম লাগতা হয় ঝগড়ো? বালু সাহেব বলেই তো মালুম হচ্ছে। হতেই হোগা। ওরে খুঁটে করিলে ছেলে তো নয়, দস্তুর মতো জমিদারের ছেলে। বাবু রে, আমাদের পেশকার সাহেব বলছিলেন, যে সাহেব আসছেন তিনি হচ্ছেন ইসলামপুরের জমিদারের ছেলে। আমাকে বলে কি না বিনোদ বাবু। আমি তো আপনাকে বাবু বলি। তুই সাহেবকে এক কথা চাঁদে আর চেদু বড় মানিকে শোন, কামে একদম ঢিলা নেই দেগা, তাহলে চাকরি খেয়ে দেগা, সমঝা? সাহেবকে ভালো মানুষ পাকে, তুমি যে কামে ঢিলা দেবে সে আমি সহ্য নেই করে। नहीं बाबूजी, बाकी কেন দেবে? मगर हमार যদি একটু কাম করিয়া দেন बहुत मेहरबानी होगा। বল কি করতে হবে? আমার ভাতিজা রাম নাগিনা একদম বেকার বেটা, সাহেবকে বলতে যদি একটু নকরি। না, সব আস্তে না আস্তে চাকরির বায়না। সাথে কি বলি, বেটা ছাতু যত সব ইয়ে। अरे बाबू सुने, বেটা ছাতু, अरे बाबू सुने, ধর বেটা ইয়ে। अरे बाबू सुने। ধর বেটা ছাতু যত সব ইয়ে। দুঃখের সাগরে ভাসায়েছি তরি, কোথায় ভিড়বে জানি না, কোথায় ভিড়বে জানি না, কোথায় ভিড়বে জানি না, দুঃখের সাগরে
ভাষায়েছি তরি কোথায় ভিড়বে জানি না কোথায় ভিড়বে জানি না দয়াল তুমি গো ভগবান পার করো প্রভু সামনে তুফান দিনের দয়াল তুমি গো ভগবান পার করো প্রভু সামনে তুফান তুমি যদি প্রভু নাই করো পার তুমি যদি প্রভু নাই করো পার পারের আশা রাখি না কোথায় ভিড়বে জানি না দুঃখের সাগরে ভাষায়েছি তরি কোথায় ভিড়বে জানি না কোথায় ভিড়বে জানি না কোথায় ভিড়বে জানি না দুঃখের সাগরে ভাষায়েছি তরি কোথায় ভিড়বে জানি না কোথায় ভিড়বে জানি না তোমার কথা শুনলে গোষ্ঠী শুদ্ধ না কে মরতে হবে মা অনিষ্টির যুগ এটা নয় এটা হচ্ছে শটে শট্টাঙ্গের যুগ ছলে বলে কৌশলে বাঁচার যুগ এটা বাবা সেদিন গল্প চলছিলেন কোন এক বন্ধুর সঙ্গে নাকি দিনে ব্যবসা শুরু করেছিলেন 2 মাসের মধ্যে গণেশ উল্টি দিয়ে বন্ধুটি দিলে চম্পট কান্তি চৌধুরীর শেষ সম্বল 40,000 টাকা হলো অন্তর্ধান এই যদি হয় বর্তমান মানুষের মনোবৃত্তি সেখানে তুমি সৎভাবে কি করে জীবন যাপন করবি মা পৃথিবীতে সৎ মানুষের অভাব নেই বাবা অপরে অসৎ কিন্তু আমার মহৎ হতে বাধা কোথায় তোমার এই বস্তাপচা নীতি কথা শুনলে স্নায়ুতন্ত্র আমার উত্তেজিত হয়ে মা দেশের তাবৎ ধনীদের ব্রেক গারনিষ্টি খুঁজে দেখো মা দেখতে পাবি প্রত্যেকটি বড় লোকের একটি রক্তলোভী পিশাচ কেউ বন্ধুকে ঠকিয়েছে কেউ শরীরকে ঠকিয়েছে কেউ বা লক্ষ লক্ষ দিন মজুরকে ঠকিয়ে টাকার পার করেছে হয়তো তাই তো আমি ঠিক করেছি মা ছলে বলে কৌশলে যেমন করে হোক ওই ধনী শয়তানগুলোকে আমি নিঃস্ব করে দেব আমরাও যে বাঁচতে চাই মা সেই বাঁচার মধ্যে কোনো শান্তি নেই বাবা একটা অপরাধ বোধ নিশিদিন মনের মধ্যে কুরে কুরে খাবে ওরে অনেক কষ্ট করে আমি তোদের লেখাপড়া শিখিয়েছি ভুল করেছো মা তুমি ভুল করেছো তুমি যদি আমাদেরকে মূর্খ করে রাখতে আজকের এই দারিদ্র আমাদের পীড়া দিত না হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে দিশাহারা ঘুরছে রাষ্ট্র নিষ্ক্রিয় সমাজ উদাসীন ধনীর দল অনুকম্পার দৃষ্টি নিয়ে তাকাচ্ছে আমার কি
পরিচয় জানো মা? ওই ওই দড়ি শয়তানগুলোকে আমি টুটিকে বিশেষ করে দিই। ওরা ওই ব্রহ্মট্টলিকায় বাস করবে, অথচ আমাদের নেই মাথা গুজবার এতটুকু ঠাই। ওরা কাবে কোরমা পোলাও আর আমাদের দিয়ান্তে ঝুলবে কেন? কেন কেন এই বৈষম্য? এই বৈষম্য চলে এসেছে, চলছে, কিন্তু তার আমরা সহ্য করবো না। ধনে মতো মত্ত হয়ে যারা লক্ষ লক্ষ মানুষের অন্য কেড়ে নিচ্ছে তাদেরকে আমি বুঝিয়ে দেবো এবার এসেছে দিন বদলের বেলা। আদর্শ মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষে করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা, তার ফল কি হয়েছে? এ যুগে শিক্ষার কি মূল্য আছে মা? জীবন ধারণ শুধু দিনগত পাপক্ষয়, আদর্শ শুধু কথার কথা। মনীষী বইয়ের পাতায় মাথা গুটে পড়ছে। নেমে যাবো নরকের অথল অন্ধকার, তুমি যাব পাপের পঙ্কিলা পড়তে। আমি দেখতে চাই নরক সে কোথায়, কত দূরে। না মারা, তোমার তোমার আদর্শ আমার জন্য নয় মা। আমি যে বাঁচতে চাই মা, আমি যে বাঁচতে চাই মা, আমি যে বাঁচতে চাই মা। বাঁচতে তো আমিও চাই। স্বামী, সংসার, সন্তান নিয়ে আমিও তো বেঁচে থাকতে চাই। ধন নয়, রাজার ঐশ্বর্য নয়, শুধু পেট ভরে দুটো ভাত খেয়ে আমিও বাঁচতে চাই রে। না, এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই বর্জুয়া শাসক গোষ্ঠী আমাদের বাঁচতে দেবে না মা। কিছু করতে পারলি বাবা? না মা, কিছুই না। কি বললেন বিষাদ বাবু? বিষাদ ভট্টাচার্য নাকি নাট্যকার, অনেক কষ্টে যদিও বা নাটকটা শোনাতে রাজি করালাম, দুটো দৃশ্য পড়তে না পড়তেই দেখে উনি নাক ডেকে ঘুমোচ্ছেন। হে মা, আসবার সময় বললাম কিরকম বুঝলেন দাদা, নাটকটা চলবে তো? হাই তুলে উনি জবাব দিলেন, এটা নাটক হয়নি, হয়েছে কতগুলো এলোমেলো কথা। কত চেষ্টা করলেও তুই কোনোদিন বিষাদ ভট্টাচার্য হতে পারবে না। কিন্তু খোকা, বিষাদ ভট্টাচার্য আমি হতে চাই না মা। আমি সুব্রত চৌধুরী হয়ে বেঁচে থাকতে চাই। তবু ওদের কাছ থেকে একটু সহানুভূতি যদি পেতাম মা, হয়তো আমি দাঁড়াতে পারতাম। শুভ, আমি বলছিলাম কি, নাটক লেখা তুই ছেড়ে দে বাবা। তার চেয়ে একটা চাকরি বাকরির চেষ্টা কর। এতদিন আমি যা হোক করে চালিয়েছি, আর যে আমি পারছি না বাবা, আর আমি পারছি না। চাকরি আমার অদৃষ্টে নেই মা, অফিস নেই যেখানে না গিয়েছি। অফিসারদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু কোনো সুরাহা হলো না। তাহলে এখন কি হবে রে খোকা? পৃথিবীর রূপটা ধীরে ধীরে আমার বদলে যাচ্ছে মা। বেকারত্ব প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিএ পাস করে একটা পিয়নের চাকরি পর্যন্ত পেলাম না। এই যে কি দুঃসহ লজ্জা! তোমার সমস্ত আশা আমি ব্যর্থ করে দিয়েছি মা, কিন্তু তুমি বিশ্বাস করো মা, চেষ্টার ত্রুটি আমি করিনি। তবু আমি জানি বাবা, আমি জানি চাকরির জন্য তুই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস। এমন দুর্ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে জন্মেছিলাম মা। একটা দিনের জন্যও তোমাদের আমি শান্তি দিতে পারিনি মা। তুমি আমাকে অভিশাপ দাও মা। আমি অক্ষম, আমি অপদার্থ। ভেঙে পড়ছিস কেন বাবা? চিরদিন তো কারোর দুঃখে যায় না। সুখের মুখ
একদিন আমরা দেখবই। মানে বলছিলাম কি, তুই যদি একবার তোর মেসোমশাইয়ের কাছে। না মা, ওরা ধনী, ওরা বড় লোক, আমরা গরিব, আমাদেরকে ওরা ঘৃণা করে। না না রে খোকা, না, আমার বড়দি। তোমাকে না জানিয়ে ওদের বাড়িতে আমি গিয়েছিলাম মা। আমার বেশভূষা দেখে জমিদার দেবেন্দ্র নারায়ণ রায় প্রথমে আমাকে চিনতেই পারলেন না। পরিচয় দিতেই বললেন, এখানে বসো না, এক্ষুনি প্রজারা এসে পড়বে, তুমি বরং বাড়ির ভেতরে যাও। জামাই বাবু, জামাই বাবু বলতে পারলেন এমন কথা? কেন পারবে না মা? আমরা থাকি বস্তিতে, আর ওরা বসত করে সুরম্য প্রাসাদে। ওদের ঘরে জ্বলছে নিয়ন আলো, আর আমাদের ঘরে জ্বলে না সন্ধ্যা প্রদীপ। এই ব্যবধান ওরা কি ভুলতে পারে মা? শুভ, মানে বলছি কি, কোচিকে দেখেছিস? কোচি? হ্যাঁ, কোচি কোচি, মানে আমার বড়দির ছেলে। না মা, দেখিনি, তবে বড় মার কাছে শুনলাম সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে। কোচি কোচি, আমার কোচি, আমার কোচি ম্যাজিস্ট্রেট হয়েছে। তোমার কোচি নয় মা, তোমার কোচি নয়, জমিদার দেবেন্দ্র নারায়ণের কোচি। তোমার কোচিরা যখন এক মুঠো অন্নের জন্য দেয়ালে দেয়ালে মাথা কুটছে, তোমার কোচিরা যখন এক টুকরো রুটির জন্য হাহাকার করছে, তোমার কোচিরা যখন বস্তির পচা নোংরা ঘরে ময়লা বিছানায় শুয়ে শুয়ে ভাগ্যের হাতে পড়ে পড়ে মার খাচ্ছে, জমিদার দেবেন্দ্র নারায়ণের কোচিরা তখন দামি পোশাক পরে বন্ধু বান্ধব নিয়ে দামি হোটেলে বসে করছে। ধনীর সঙ্গে গরিবের প্রভু ভৃত্যের সম্পর্ক থাকতে পারে মা, আত্মীয়তা নয়। ওই আকাশের চাঁদ কোনদিন মাটির কিশলয়কে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কোনদিন খেলাডুবার সাথে মিতালি পাততে আসবে না মা। ওদের জাত আলাদা, ওদের গোত্র আলাদা, ওরা হচ্ছে সমাজের উঁচু তলার মানুষ, উঁচু তলার মানুষ। আমার কোচি এমন নিষ্ঠুর হতে পারে না। আমি তাকে বুকে রক্ত দিয়ে বড় মানুষ করেছি। আমি যে কোচির মা, আমি যে কোচির জননী, আমি যে কোচির ধাত্রী। রফিক, তুমি এই চেয়ারগুলো দিয়ে দাও, এই টাকাগুলো আমি দিব, সমস্যা নাই, অনুষ্ঠানটা সুন্দর করো। রফিক, তুমি চেয়ারগুলো দিয়ে দাও, জনগণকে চেয়ারগুলো দিয়ে দাও, টাকা আমি দিব, অনুষ্ঠানটা সুন্দর করো। আর আপনারা সবাই